আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি আসিফ মাহমুদ, শাহ সলিমুল্লাহ মেডিকেল কলেজ। আজকে আমরা পড়বো হচ্ছে পরিবেশ রসায়ন নিয়ে। এবার পরিবেশ রসায়নে আসলে আমাদের কি আছে, মানে এই চ্যাপ্টারটা মেইনলি বেসিক্যালি আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথমে বুঝতে হবে যে কোনগুলা আছে আমাদের আদর্শ গ্যাস, কোনগুলা আছে আমাদের বাস্তব গ্যাস। তারপর এই চ্যাপ্টার থেকে আমাদের জানতে হবে এসিড বৃষ্টি কেন হয়, আমাদের বিদ্যুৎ চমকালে তখন কি সৃষ্টি হয়। তারপর আমাদের কিছু মতবাদ আছে যে আমরা কোনটা অ্যাসিড কোনটা ক্ষার, এটা আমরা আলাদা করতে শিখবো। তারপরে চ্যাপ্টারের পিছনে কিছু জিনিস আছে, যেমন হচ্ছে বিওডি সিওডি, মানে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, এরকম কিছু টপিক আছে যেগুলো আমরা শিখবো। শুরুতে আমরা পরিবেশ রসায়নটা আসলে নামের মধ্যে আছে পরিবেশ, পরিবেশ রিলেটেড। পরিবেশ রিলেটেড প্রথম জিনিস কি, আমরা আশেপাশে যদি তাকাই প্রথমে কি দেখতে পাই, একটা আমি ফাঁকা আকাশে তাকাই আসছি, একটা বায়ুমণ্ডল দেখতে পাই। এই বায়ুমণ্ডল নিয়ে এই চ্যাপ্টারটা আসলে প্রথম শুরু হচ্ছে বায়ুমণ্ডল নিয়ে। এই যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলের কিছু স্তর আছে, বায়ুমণ্ডলের কিছু স্তর আছে। এই বায়ুমণ্ডলে কি কি স্তর আছে? বায়ুমণ্ডলের প্রথম যে স্তরটা আছে, যেটা আমরা ধরো আমি একটা মানুষ, আমি দাঁড়ায় আছি, আমি যে প্রথম যে স্তরটা দেখতে পাচ্ছি, বা আমরা বাইরে দাঁড়ালে খোলা আকাশে দাঁড়ালে যে প্রথম যে স্তরটা দেখতে পাই, এটার নাম কি? এটার নাম হচ্ছে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার। এরপর এই স্তরটা কতটুকু থাকে? এই স্তরটা থাকে আমাদের ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার পর্যন্ত। কত কিলোমিটার? 15 কিলোমিটার পর্যন্ত। এর পরে যে স্তরটা আছে এটার নাম কি? এটার নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে। এর পরে যে স্তরটা আছে, এবং এই ট্রোপোস্ফিয়ারটা বিস্তৃতি কত? এই 15 কিলোমিটার পর্যন্ত যদি হয় ট্রোপোস্ফিয়ার, তাহলে এটা এটা কত থেকে শুরু হবে? পরবর্তী মানে 15 থেকে শুরু করে 50 কিলোমিটার পর্যন্ত থাকবে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের পরে 15 কিলোমিটার, এই 50 কিলোমিটার থেকে শুরু করে 85 কিলোমিটার পর্যন্ত এরপরে যে স্তরটা, এটাকে বলা হয় মেজোস্ফিয়ার। এরপর আরো যে স্তরটা আছে লাস্ট আমাদের, এইটাকে বলা হয় আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার। এবার আসলে একটা জিনিস, সেটা কি, যে আমাদের নরমালি ট্রোপোস্ফিয়ার, আমাদের যে মানে আমরা যে বায়ুমণ্ডলে আছি, এখানে আমাদের ম্যাক্সিমাম কোন গ্যাস থাকে? আমরা জানি 78% এর কি নাইট্রোজেন, 20%, 20.98% থাকে কে অক্সিজেন, এবং 0.033% কে থাকে কার্বন ডাই অক্সাইড। এই যে আমার এই গ্যাসগুলা নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এই টাইপের গ্যাস এই ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেজোস্ফিয়ার তিনটাতেই আছে। যেহেতু একই টাইপের জিনিস দিয়ে এরা তৈরি, এই জন্য অনেক সময় এই মেজোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারকে একসাথে বলা হয় হোমোস্ফিয়ার। তাহলে হোমোস্ফিয়ার জিনিসটা কি? হোমো মানে কি? একই জাতীয় বা সেম, স্ফিয়ার মানে এই যে আমাদের বিভিন্ন স্তর। তাহলে এই ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেজোস্ফিয়ারের যেহেতু উপাদান একই, এই জন্য তিনটাকে একসাথে আমরা অনেক সময় বলি হোমোস্ফিয়ার। তাহলে এর উপাদান কি তাহলে আলাদা, এই জন্য এটাকে বলা হয় হেটারোস্ফিয়ার। কি বলা হয়? হেটারোস্ফিয়ার। তাহলে হোমোস্ফিয়ার, হেটারোস্ফিয়ার কোনটা এমসিকিউ আসলে পারবা না এখন থেকে? ইনশাআল্লাহ পারবা। এবার আসো, এই যে আমরা বায়ুমণ্ডলে আমরা কি দেখি? বৃষ্টি, ঝড়, তারপর অনেক গরম লাগে, তারপর এখানে বিভিন্ন বিমান উড়ে যায়, এই যে জিনিসগুলা, এগুলা তাহলে আমরা কোথায় দেখতে পাই না পাই না? দেখতে পাই। দেখতে পাই মানে কি, এটা কি এটা হবে নাকি ওই যে মাথাটা হবে? নিশ্চয়ই সামনেরটা, কারণ এগুলো তো আমরা দেখতে পাচ্ছি না। তাইলে যদি এই কোশ্চেনটা খুবই আসে পরীক্ষার মধ্যে, যে ঝড় বৃষ্টি বা আবহাওয়া রিলেটেড এইটা কোন স্তরে বেশি হয়, তাহলে অ্যান্সার কি হবে? ট্রোপোস্ফিয়ার। বুঝতে পারছো? এবার আসো, স্ট্র্যাটোস্ফিয়ারটা মেইনলি বিখ্যাত কিসের জন্য? এইখানে একটা লেয়ার আছে, কি লেয়ার? ওজোন লেয়ার। এই ওজোন লেয়ারটা আসলে কি করে? সূর্য থেকে যে আমাদের কি আসে, ইউভি রশ্মি আসে, এই ইউভি রশ্মিটাকে প্রোটেকশন দেয় কে?
এই ওজোন, এবং এই ওজোন লেয়ারটা কোথায় আছে? স্ট্র্যাটোস্ফিয়ার। এবং যত প্রকার বিমান আছে সবগুলো কোথায় থাকে? ট্রপোস্ফিয়ার। কিন্তু একটা বিমান আছে যেটা স্ট্র্যাটোস্ফিয়ারে উড়ে, এটা হচ্ছে জেড বিমান। কি বিমান? জেড বিমান। ঠিক আছে, এবার এই দুটো থেকে মোটামুটি এখান থেকে তুমি সব পেয়ে যাবা। মেজোস্ফিয়ার থেকে তোমার একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে মেজোস্ফিয়ারের টেম্পারেচার কত? -93°C। পৃথিবীতে খুব বেশি হলে -2 থেকে 15 এর মধ্যে এইদিকেই থাকে, মানে ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে। বাট মেজোস্ফিয়ারে দেখো কত? -93। অনেক ঠান্ডা না? এই জন্য মেজোস্ফিয়ারকে বলা হয় কি? শীতলতম অঞ্চল। তার মানে সব থেকে ঠান্ডা কোনটা? মেজোস্ফিয়ার। এটা কিন্তু পরীক্ষার মধ্যে প্রায় দেয় যে শীতলতম অঞ্চল কাকে, কোনটা। অ্যান্সার কি হবে? মেজোস্ফিয়ার। বুঝতে পারছো? এখান থেকে আর কয়েকটা জিনিস তোমার জানতে হয় যে পৃথিবীর গড় তাপমাত্রা কত? পৃথিবীর গড় তাপমাত্রা কত? 15°C। কত? 15°C। এই রিলেটেড আর কিছু কোশ্চেন আসে, যেমন হচ্ছে আমরা অনেক সময় কি দেখতে পাই? সাইক্লোন, ঝড় বৃষ্টি দেখতে পাই। এই ক্ষেত্রে যে আমাদের বাতাসের বেগ কত, কত ডিগ্রি সেলসিয়াসে তৈরি হয়? কত ডিগ্রি সেলসিয়াসে তৈরি হয়? 27°C। পরীক্ষায় তোমার সেলসিয়াস নাও দিতে পারে, তখন তুমি কি করবে? আমরা একটা ফর্মুলা জানি না, কি ফর্মুলা? C/5 = F-32/9। তাহলে আমি সেলসিয়াসটাকে চাইলে এখানে বসাই কিসে কনভার্ট করতে পারবো? ফারেনহাইটে। ঠিক আছে, ফারেনহাইটে অপশন দেওয়া থাকে। আর যদি আমি সেলসিয়াসকে কেলভিন করতে চাই, এত সহজ, জাস্ট কি করব? 273 যোগ করে দিব, তাহলে আমি কি পাবো? কেলভিন। ঠিক আছে, এটা গেল হচ্ছে আমাদের কি কি কম্পোজিশন আছে আমাদের বায়ুমণ্ডলের মধ্যে। এরপরে যেটা তোমার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে এখানে আমাদের কিছু সূত্র আছে। কিসের সূত্র? আমাদের গ্যাসের সূত্র আছে। তার আগে তোমাকে বুঝতে হবে যে আমাদের চলরাশি কি কি আছে। কি বললাম আমি? চলরাশি। চলরাশি আসলে জিনিসটাই কি? চলরাশি হচ্ছে সেই জিনিস যেটা বিভিন্ন ভাবে পরিবর্তিত হয়, মানে চলক থেকে। ওটা চলক জিনিসটা আসলে কি? বিভিন্ন ভ্যালু আমি চেঞ্জ করব, ওইভাবে বিভিন্ন ভ্যালু পাবো, মানে মেরে ইনপুট যা দিব ওই অনুযায়ী আউটপুট দিবে, মানে চেঞ্জ হবে যেটা। চলরাশি কি কি আছে? চলরাশি আছে তিনটা। এটা হচ্ছে প্রেসার, একটা আছে হচ্ছে ভলিউম, একটা আছে কি টেম্পারেচার, মানে চাপ, আয়তন এবং তাপমাত্রা। এই তিনটার উপর বেস করে আসলে সূত্রগুলো দেওয়া হয়েছে। এবার একটা জিনিস বলি তোমার, ধরো কথার কথা কেউ একজন সূত্র দিছে পিভি এর, তার জন্য তাহলে কোন চলরাশি ধ্রুবক? টি। একজন সূত্র দিছে ভি আর টি নিয়ে, সে কারে কনস্ট্যান্ট ধরছে? পি রে। বুঝতে পারছো? আমরা দেখাই তাহলে একটা জিনিস। এবার দেখো, সেটা হচ্ছে কার ফর্মুলা। ধরো প্রথমে আমরা একটু শিখি, সেটা হচ্ছে বয়েলের ফর্মুলা। বয়েল কি বলছে? বিজ্ঞান বয়েল বলছে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোন গ্যাসের চাপ তার আয়তনের ব্যস্তানুপাতিক। কেমন? আয়তনের ব্যস্তানুপাতিক। তাইলে সূত্রটা দিছে কে? তার পি এবং ভি এর, মানে চাপ এবং আয়তনের। তাহলে বোঝাই যাচ্ছে এখানে কোন চলরাশিটা কনস্ট্যান্ট? টেম্পারেচার, মানে তাপমাত্রা। বুঝতে পারছো? এবার আসো, যেহেতু আমার পিভি, আমরা চাইলে এটাকে কি করতে পারি? আমরা জানি পিভি সমান, তাহলে কি লিখতে পারবো? যেহেতু আমি এটাকে কি উঠাচ্ছি? ধ্রুবক একটা চিহ্ন উঠাচ্ছি, তার মানে পিভি ইকুয়াল টু কি? ধ্রুবক। তার মানে আমি যখনই পিভি রে গুণ করব, আমি এমন একটা মান পাবো, যেটা তুমি যেভাবেই নাও না কেন, ধরো কথা 1 2, তারপর মনে করো এখানে আছে হচ্ছে ধরো 2 2, তারপর আছে 4 1। ঠিক আছে, এই দেখো এটার গুণ করলে আমি কত পাচ্ছি? 4। এর গুণ করলে কত পাচ্ছি? 4। আলটিমেটলি মানে পিভি তে আমি যে ভ্যালুই নেই না কেন, একটা সব সময় একই জাতীয় মান আসবে। এইটা মিন করা হচ্ছে ধ্রুবক। তাইলে এখান থেকে একটা ফর্মুলা ডেভেলপ করা হয় যে P1 V1 আমি যাই গুণ করি না কেন, এটার যে মান আসবে, P2 V2 যদি আমি গুণ করি সেম মান আসবে, P3 V3 যদি আমি গুণ করি তাও সেম মান আসবে। এরকম করে তুমি যতটুকু গুণ করতে পারো, করতে পারো, মান আসবে তোমার সেম। বুঝতে পারছো? এটা গেল হচ্ছে আমাদের। এবার এইখান থেকে তোমার কিছু জিনিস জানতে হবে যেটা তোমার পরীক্ষার জন্য লাগবে। সেটা হচ্ছে এই পিভি থেকে কি আমি দেখলাম, ধরো আমার একটা পরীক্ষার মধ্যে ধরো একটা গ্রাফ আছে। গ্রাফে কি আছে? ধরো এই বরাবর ভি আছে, এই বরাবর পি আছে। যেহেতু পি এবং ভি পরস্পরে কেমন? ব্যস্তানুপাতিক, তাহলে এই গ্রাফটা হবে কেমন? ব্যস্তানুপাতিকের গ্রাফ।
এবার আসো ধরো তোমার বলছে যে আমি পিভি এর গ্রাফ মানে পি আর পি বনাম ভি চাই না, আমি চাই কি এদিকে ভি থাকবে কিন্তু এখানে পিভি থাকবে। এবার দেখো আমরা কি জানি পিভি গুণফল সব সময় কেমন, কনস্ট্যান্ট মানে ধ্রুবক। তার মানে তুমি যতই ভি এর মান ইনপুট করো না কেন পিভি এর মান অলওয়েজ কেমন আসবে, একই আসবে। এটা হচ্ছে আমার বয়েলের মোটামুটি এটা একটা জিনিস লাগে। এরপর তোমার যেটা একটা এই মেডিকেলের লেভেলে বা তোমার হচ্ছে অ্যাডমিশন লেভেলে যেটা তোমার খুবই গুরুত্বপূর্ণ, যেটা এই টাইপের ম্যাথ তোমার বেশি দেয়, যেগুলো তোমার ক্যালকুলেটর লাগে না। যেমন ধরো তোমাকে বললো যে 2 ATM চাপে, ঠিক আছে, 2 ATM চাপ আমি দিই, 2 ATM চাপে একটা বেলুন রাখছি আমি, ঠিক আছে, একটা বেলুন আছে, চাপ কত আছে 2 ATM, এবং বেলুনটার ভলিউম ধরো 10 ml ভলিউম, ঠিক আছে। এবার বলা হয়েছে তোমাকে যে আমার এই 10 ml এর যে বেলুনটা আছে এবং চাপ কত, এখানে এখানে 2 ATM আছে, এই বেলুন থেকে মনে করো এই বেলুনটার গ্যাসটা বের করব, করে আরো কিছু বেলুন ভরাবো, ধরো ছোট ছোট বেলুন ভরাবো, ঠিক আছে। এই ক্ষেত্রে বলছে যে এইরকম তোমার 1 ATM এ, কত ATM এ 1 ATM এ, এবং এই বেলুন গুলা ধরো কথার কথা 1 ml করে, কত ml করে 1 ml করে। তাহলে ছোট ছোট যে বেলুন গুলো আছে এদের আয়তন কত বলছি 1 ml করে। তাইলে 1 ATM এ 1 ml করে কতগুলো বেলুন ফুলানো যাবে। তাহলে কিভাবে করব, আমরা জানি কি, আমরা জানি যে কোন বয়েলের সূত্র অনুযায়ী P1V1 P2V2। এটা ফর্মুলা কেন ফালাইলাম ভাই, কারণ এখানে আমার দেওয়াই আছে প্রেসার এবং ভলিউম, টেম্পারেচার কি দেওয়া আছে নাই, তাহলে তো ওটা ফর্মুলা হচ্ছেই না। তাহলে আমার কি পরীক্ষার মধ্যে এটা খেয়াল করবে যে আমার কাছে কিসের মান দেয়া আছে, তাহলে তোমার জন্য করা সহজ হয়ে যাবে। তাহলে কি কি আছে P1V1 P2V2। তাহলে P1 এর মান কত, P1 এর মান আমরা দেখলাম 2 ATM, V1 এর মান কত 10 ml, এবং P2 এর মান কত 1 ATM। তাহলে আমি দেখতে চাচ্ছি যে আলটিমেটলি আমার এই যখন আমি ভলিউমটুকু বের করতেছি এখানে এত প্রেসারে কতটুকু ভলিউম বের হচ্ছে, তাহলে দেখি। তাহলে V2 ইজ ইকুয়াল টু কত আসবে 2 × 10 ডিভাইডেড বাই 1, তাই না। P1V1 ইজ ইকুয়াল টু P2V2, তাহলে কত আসতেছে আমার V2 এর মান, V2 এর মান আসতেছে আমার 20, তাই না। তাহলে V2 এর মান যদি 20 ml হয় এবং আমার বলা আছে একটা বেলুনে কতটুকু আয়তন থাকে, কতটুকু গ্যাস 1 ml গ্যাস, তাহলে 20 ml দিয়ে কতগুলো বেলুন ফোলানো যাবে ডিভাইডেড বাই 1, যেহেতু 1 ml করে, যদি 2 ml হতো ডিভাইডেড বাই 2 হইতো, তাহলে কয়টা বেলুন ফোলানো যাবে 20টা। বুঝতে পারছো, ঠিক আছে ভাই।